সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর ঈদের বিশেষ আয়োজন সাফল্যের গল্পে। আজ আছি আপনার সাথে আমি মাসুম মিয়া, আমার সাথে অতিথি রেহানা আক্তার, যিনি একজন নারী উদ্যোক্তা। আপা, আপনাকে স্বাগত। আপনার কাছে শুনবো আমরা আপনার ছোটবেলার ঈদের গল্প, ঈদের সবচেয়ে মধুর এবং সুন্দর কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন। ছোটোবেলার ঈদটা তো অনেক সুন্দর, এখনও মনে পড়লে মনে হয় যে ঈদের জামাটা কেউ দেখবে না, এই যে লুকিয়ে রাখতাম যে পোশাকটা, জুতাটা, এই জিনিসটা কিন্তু বড় হতে হতে এবং ব্যবসায় যখন চলে আসছি তখন থেকে কিন্তু এটা আমার নাই, আমার পুরো কেন্দ্রটা চলে গেছে যারা আমার চারপাশে কাজ করে, আমার যে এমপ্লয়িরা আছে সন্তানের মতো, তাদের ঈদটা কত ভালো হয় এটা পুরোটা চলে গেছে তাদের উপরে। তাদের ঈদ ভালো হওয়া নিয়ে আমার পুরো চিন্তা, তাদের ফ্যামিলির সাথে কতটা ভালো থাকবে, কতটা ভালো স্যালারি দিলে তারা ভালো একটা ঈদ কাটাতে পারবে, এই ব্যাপারটা তখন চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের এই ব্যবসায়িক জীবনে আসার পরে। আপনার প্রতিষ্ঠানে অনেক শ্রমিক কাজ করে, আপনার ব্যবসা সম্পর্কে যদি একটু আমাদের দর্শককে একটু বলেন। আসলে একটা জিনিস কি, মা যখন দেশের বাইরে চলে গেলেন এবং বাবা বেঁচে নাই, এই দুটা পরিবারের কিন্তু কেন্দ্র মাকে নিয়ে। মা যখন থাকে না তখন আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরেও দেখা যায় মাকে কেন্দ্র করে যে উদযাপনটা হতো, মা রান্না করে রাখতেন, আমরা বেড়াতে যেতাম, সেই আনন্দটা কিন্তু অনেকটাই আমার কাছে মনে হয় ম্লান হয়ে যায়। আবার আমি এখন একজন দায়িত্বের মধ্যে আছি সংসারের করতে, তো আমার কাছে যারা গেস্ট ঈদে বেড়াতে আসে তাদের জন্য আবার মায়ের মতো দায়িত্বটা আমার পালন করতে হয়। তো একজনের পর একজন দায়িত্বটা হ্যান্ডওভার হয়ে যায়, কিন্তু ওই যে মজাটা মা থাকার সেটা কিন্তু এখন উপলব্ধি করি না। সো ঈদটা আমাদের খুবই সাদামাটা যায়, বিক্রির উপরে যায়, যে ঈদে কত বিক্রি হলো, কত সেল হলো, কত প্রফিট করলাম, ব্যবসায়ীদের এরকম একটা চিন্তাভাবনা হয়ে যায়। আপনার পরিবার তো একটি প্রকৌশলী পরিবার, এই প্রকৌশলী পরিবার থেকে এইরকম একটি ব্যবসায় আপনার কিভাবে আসলেন? কারণ আমার পড়াশোনাটাই ছিল মেনলি আমি মেডিকেলের ছাত্রী, ভর্তি হয়েছি প্রাইভেট মেডিকেলে, সেখান থেকে আমি আবার অ্যাডমিশন দিই চারুকলায়, ফাইন আর্টস ইনস্টিটিউটে। তো ওখানে অ্যাডমিশন দেওয়ার পরে দেখা যায় কি আমি চান্স পেয়ে যাই এবং সাবজেক্টটা হয় আমার সিরামিক্স। আমি পড়াশোনা করা অবস্থায় আমার প্রথম যেটা হয় যে আমি প্রথম বছরই একটা গোল্ড মেডেল পাই। এই একটা গোল্ড মেডেল আমাকে কী করে, আর আমি কেন পেলাম, তাও নিশ্চয়ই আমি ভালো কাজ করি। তো সবাই আশপাশ থেকে অনেকে গুঞ্জন যেটা হয় যে হ্যাঁ ও তো, যেটা হয় মেয়ে মানুষ এই জায়গায় চলে গেল, যে মেয়ে মানুষ এটা পেতেই পারে। তখন আমার একটা রাগ হলো যে আচ্ছা আমার কি কোনো গুণ বা জ্ঞান নাই। তা আমি দ্বিতীয়বার আরও সিরিয়াস হলাম, সেকেন্ড টাইমও আমি আবার গোল্ড মেডেল পেলাম। এভাবে অ্যাট এ রো 3 টাইমস আমি গোল্ড মেডেল পাই এবং আই ক্যান প্রুভ যে আই এম ট্যালেন্টেড, এবং আমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাকে নিয়ে আমি সামনে এগিয়ে যাব। এটা একটা ছিল ইস্যু। আর এক্সিবিশনে দেখা যেত আমার প্রোডাক্ট সেল হয়ে যেত। তো সেল এবং এই অ্যাচিভমেন্ট গোল্ড মেডেল পাওয়া, এই দুটোই কিন্তু আমার ছিল স্ট্রেংথ ফর দ্যাট পজিশন। ক্লেমে যখন যে পজিশনে আসছে, এই দুটোই। বাংলাদেশে এত ব্যবসা থাকতে আপনি কেন এই সিরামিক ব্যবসায় আসলেন? এটা বললে পুরো অ্যাক্সিডেন্টালি, আমার মেডিকেলের পরীক্ষা 1 বছর পরে শুরু হবে, ক্লাসটা পরীক্ষা দিয়েছি, এটা হচ্ছে প্রাইভেটে, কিন্তু আমি এমনি চান্স পাইনি। তো আমি বলছি ঠিক আছে 1 বছর বসে থাকবো, ঠিক আছে চারুকলা একটা অ্যাডমিশন দিই। ওখানে শখের বসে আমি একটু আঁকাকে শিখে নিয়ে, আমার আর্টটা অনেক ভালো লাগতো ছোটোবেলা থেকে, আমি পরীক্ষাটা দিলাম, আমি টিকে গেলাম। টিকে যাওয়ার পরেও কিন্তু আমার ব্যাপারটা ছিল শখে, যাচ্ছে ঠিক আছে ভর্তি হয়ে থাকি, যদি আমি কোথাও যদি না পড়ি, মেডিকেলও প্রাইভেটে না পড়ি, তাহলে চারুকলাতে আমি পড়বো। তো ওখানে যখন পড়ছিলাম তখন যেটা হয় যে এই যে অ্যাচিভমেন্টগুলি আমাকে তখন শখে ভর্তি হয়ে তারপর অ্যাচিভমেন্টগুলি আমাকে আস্তে আস্তে করে ব্যবসায়ী হতে সাহায্য করে। তখন আমি জানতাম না হোয়াট ইজ এন্টারপ্রেনার, উদ্যোক্তা কী। আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো উদ্যোক্তা নাই, ব্যবসায়ী তো অনেক পরের কথা, ম্যানুফ্যাকচারিং তো প্রশ্নই আসে না। সো সেই জায়গাটায় আই এম দ্য ফার্স্ট পারসন। এই ফার্স্টটা কিন্তু এখন এমন একটা জায়গায় চলে যাচ্ছে ক্লেমে, যে এটা আমার ক্যালকুলেশন না, যে এটা শুধু বাংলাদেশে না, এটা পুরো আমরা যে ইন্ডাস্ট্রি যদি করে ফেলি ইনশাল্লাহ, এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রথম ওমেন ওন হ্যান্ডমেড সিরামিক হবে। নারীকে কেন্দ্র করে হ্যান্ডমেড সিরামিক ইন্ডাস্ট্রি হবে পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রথম। সিরামিকের সাথে শৈল্পিকতা, এই দুটোর সাথে কিভাবে মিলবন্ধন করলেন এবং যা আপনি ব্যবসায় রূপান্তর করলেন? এটা হচ্ছে কি, আমি যে কাজটা করি, আমি যেহেতু কেমিস্ট, সিরামিক্সের কেমিস্ট আমাদেরকে পড়িয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে এবং আর্ট, 3টা হচ্ছে আমাদের সিরামিক্স বোদ্ধা বললে যেই ব্যাপারটা, সেখান থেকে আমরা পড়ে বের হয়েছি। আমি যখন ওখানে পড়াশোনা করি তখন আমি খুবই মনোযোগী ছাত্রী ছিলাম, যা পড়তাম খুব 100% মনোযোগ দিয়ে পড়তাম। তো পড়তে পড়তে দেখলাম যে এটা খুব ইন্টারেস্টিং এবং এটার অনেক ডেপথ আছে, এটা দিয়ে অনেক দূরে যাওয়ার মতো একটা মার্কেট আছে। স্যাররা বলতো যে এটা মেয়েরা অনেক ভালো করে, তুমি ভালো করবা। তো তখন তো বুঝতাম না ভালো করাটা কি।
যখন আস্তে আস্তে আমি পড়তে পড়তেই কিন্তু আমি ছোটোখাটো স্টুডিও বানিয়ে ফেলি বাবার বাসায়। তো ওখানে অল্প অল্প করে আমার হাতে প্রোডাক্ট বানাতাম, বানিয়ে মেলায় অংশগ্রহণ করতাম। অফিসার্স ক্লাব একটা মেলা হতো, ওই মেলাতে যেয়ে দেখি কি প্রথমবারই একেবারে আমাদের সেই রকম একটা রেজাল্ট আসলো, যে 35,000 টাকা মেবি আমাদের সেল হয়ে গেল। এটা অনেক আগের কথা, 1996 সালের কথা। তো ওই বিক্রিটা কী করলো, আমাকে ইন্সপায়ার করলো, যে মানে মনে হয় মানে প্রত্যেকটা সফলতা একটা একটা করে আসতে থাকলো, আর আমি ওর ভিতরে মানে প্ল্যানগুলি যোগ করতে থাকলাম। তো আমি নিরিবিলি বাবার বাসায় চিলেকোঠায় কাজ করতাম আর বিভিন্ন মেলা করতাম। তো একবার একটা এক্সিবিশন করি, বাবা প্রথম আমাকে দেখে, কিন্তু জানে না যে আমি কাজ শুরু করেছি। প্রথম আমাকে নিউজ পেপারে দেখে, সে সকালে নিউজ পেপার পড়ছে, সেই সময় একটা নিউজ পেপারে হেডিংটা ছিল এরকম যে সিরামিক্স তো নয়, যেন ক্যানভাস একা ছবি। বাবা দেখে বলে, এই কে, ও এত দূর কীভাবে কী করলো, ও তো কথাই বলে না। আমি কথা খুব কম বলতাম। তো তখন ওই ব্যাপারটাই কী করলো, বাবা আসো ডাকলো, মিটিং বসলো মা সহ, যে তোমাকে কি দিলে তুমি এত কষ্ট থেকে বের হয়ে আসবা, কম কষ্ট করতে হবে। আমি সেই নারায়ণগঞ্জে যেতাম, প্রোডাক্ট পোড়াতাম। একটা চুল্লি অনেক ইম্পর্ট্যান্ট, আমার কিচ্ছু ছিল না, শুধু আমার ছিল মনের শক্তি আর জোর। মানে এই মনের শক্তিটা যে ভাবনা, এমন একটা জিনিস যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তাই আজকে কিন্তু ক্লেএমএস, মানে আমি ভেবেছিলাম আমি এরকম একটা জিনিস করব, আমি করেছি। আপনার সম্পর্কে জানতে যে আমরা যেটা জানলাম, আপনার বাবা একজন প্রকৌশলী, যিনি কাজের প্রয়োজনে বিদেশে থাকতেন অধিকাংশ সময়। তার সাথে আপনার ঈদের কোনো মধুর স্মৃতি, তার সাথে ঈদের স্মৃতি যদি আমাদের একটু বলতেন। বাবার একটা জিনিস ছিল যে 35 কান্ট্রিতে বাবার অফিসিয়াল থ্রুতে যেতে হতো, যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছিলেন। তো বাবা একটা কথা বলে যেত যাওয়ার সময়, সেটা ঈদ হোক বা ঈদ না হোক, আমার মনে আছে, নিউজ পেপারগুলি যতদিন না থাকি, সেটা 1 মাস 2 মাস 3 মাস নিউজ পেপার রেখে দিতে। সে খুব পছন্দ করতো নিউজ পেপার পড়তে, এবং আশ্চর্যের বিষয়ে উনি এসে কিন্তু নিউজ পেপারগুলি ওই 3 মাসের পেন্ডিং নিউজ পেপারগুলি এসে কিন্তু পড়তো, এবং ওটা দেখে আমি ইন্সপায়ার হতাম যে আমি বাবার সাথে বসে বসে পেপার পড়তাম। এবং ঈদটা হতো কি, মানে আমি খুব বাবা এবং মা, প্যারেন্টস কেন্দ্রিক বাচ্চা, মানে আমি খুব পছন্দ করতাম বাবার কাছে যেতে, বাবার একটু টেক কেয়ার করতে, এটা আমার খুব পছন্দের একটা বিষয় ছিল। তো বাবা ছাড়া ঈদ হচ্ছে, যখন উনি দুনিয়া থেকে চলে যান, এইটা অনেক অনেক কষ্টের ছিল। মানে আমি বাবা চলে যাওয়াটা প্রথম মানতে পারছিলাম না, কারণ ক্লেইমেজ যখন তৈরি হয় 2003, আর বাবা চলে যান 2005-এ। এই যে 5 আর 3, এই সময়টা আমি 1 মাস ফ্যাক্টরিতে যাই না, আমি একটা কাজ করতে পারি না। এবং বাবাকে ছাড়া ঈদ কেন, যদি সেটা রোজার ঈদ হতো, প্রত্যেকটা ইফতার রোজা বাবা টেবিল সাজাতো ইফতারে, মানে রেডি করে বলতো, মা আগে এসে বসে যাও, এই সময়টা বসলে ভালো সোয়াব, এরকম বলতে থাকতো। তা আমরা বসে প্রত্যেকটা মুহূর্ত বাবাকে আমি এখনও মিস করি। ইভেন মা যে এখন দূরে আছে আমার কাছ থেকে কানাডায়, আমি প্রত্যেকটা মানে ইভেন গন্ধ পাই আমার মায়ের, যে এত দূরে আছেন এখনও। সো ঈদ আসলেই আমি রান্নাটা করতে পারি না ঠিক মতো, যে মা তোমার মতো তো হয় না ফিরনিটা, বা তোমার মতো তো হয় না সেমাইটা। বাট আই মিস মাই মম। লাস্ট 10 years আই ডিডন্ট সি হার ফিজিক্যালি। ঈদের রান্না নিয়ে আপনার অনুভূতি কি? কি রান্না করতে আপনি পছন্দ করেন? কিভাবে আপ্যায়ন করেন আপনার অতিথিদের? এখানে একটা কথা বললে, যে আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি আমার বাবার ঘরে, তো সবসময় আমাদের অনেক মেড থাকতো, সহযোগী থাকতো, আমাদের কখনো রান্নাঘরে ঢুকতে হয়নি। সো পুরো ব্যাপারটা হয়েছে আফটার ম্যারেজ। আমি রান্নাঘরে, আমরা প্রত্যেকটা বোনই কিন্তু বিয়ের পরে রান্নাটা শিখেছি। মা অনেক ভালো রান্না করতো, তো আমি আমার হাতের রান্না বললে জালি কাবাবটা আমার মা অনেক পছন্দ করে আমার হাতের, এটা আমি খুব ভালো পারি, আমি ইউটিউব থেকে শিখেছি। দর্শক, ঈদের এই বিশেষ আয়োজনে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সাফল্যের গল্পে। আমাদের অতিথি রেহানা আক্তার। আমাদের সমাজে উদ্যোক্তা হওয়াই তো চ্যালেঞ্জ, তার উপর নারী। এই নারী উদ্যোক্তা হিসেবে আপনার কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? এই প্রশ্নটা নারী উদ্যোক্তাদের জন্য অনেক সুন্দর একটা প্রশ্ন। প্রথমত আমি বলি, সেটা হচ্ছে, যেমন নারী উদ্যোক্তা হিসেবে চ্যালেঞ্জের চেয়ে প্রথম না, আমি যে বিষয়টা ব্যবসা শুরু করেছি সিরামিক্স, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড ইফ ইট ইজ হ্যান্ডমেড অ্যান্ড হ্যান্ড পেইন্ট, আমাদের দেশে কেউ এটা করে না, হ্যান্ডমেড এবং হ্যান্ড পেইন্টের সিরামিক্স। সো এখানে প্রথম বাধা ছিল যে আমি এমন একটা বিষয় চুজ করেছি যেটা আমার সাবজেক্টের থ্রুতে আমার বিজনেস, এই একটা চ্যালেঞ্জ ছিল। আর ইস্যু তো আছে, ফুয়েল ইস্যু, ইলেকট্রিসিটি চলে যায়, গ্যাস থাকে না,
তো এরকম অনেকগুলি ইস্যুতে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিবন্ধকতা পেতাম, কিন্তু নারী হিসেবে বরং আমি মনে করি অনেক ফ্যাসিলিটিস পেয়েছি আমার কাছে, আমার কাজের জায়গায় কোথাও যদি যাই তো দেখা গেছে যে উনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন, বাহ, পজিটিভই দেখেছি এবং সহযোগিতা করেছে ইচ অ্যান্ড এভরি সাইড। সেটা র মেটেরিয়ালস কিনতে যাই, মাটি কিনতে যাই, বা আপনি এরকম একটা কাজ করেন, ওনাকে একটু সাহায্য করেন, ওনাকে মাটি দেন। সো ইন্ডাস্ট্রি থেকে যেই মাটিগুলো রিসাইকেল করে আমরা কাজ করি সেই জায়গাটাও কিন্তু আমরা সহযোগিতাই পেয়েছি। সো নারী হিসেবে আমার ব্যারিয়ার তেমন কিছু ছিল না। একটা ব্যারিয়ার ছিল, ব্যাংকের লোন যখন পেতে যাই সেক্ষেত্রে ওনাকে, আমাদের তো কোটি কোটি টাকা ছাড়া সিরামিক ইন্ডাস্ট্রি হবে না। সো একজন নারীকে কিন্তু লোন দিতে গেলে প্রথমে চিন্তা করে আপনি কতদিন হয়েছে ব্যবসা করছেন, আবার এত কোটি টাকা দেওয়া হবে। তো এই জায়গায় একটা ব্যারিয়ার আমি দেখেছি। আর সেকেন্ড দেখেছি যে আমাদের গ্যাস, মানে গ্যাস না থাকলে আমাদের এই কাজটা একেবারে মূল্যহীন, পোড়ানো যাবে না, এবং এটা আমরা খুবই বাধা পাই এই জায়গাটা। এটা এনশিওর করা ভেরি ইম্পর্ট্যান্ট যে মানে যদি এরকম উদ্যোক্তা টিকে থাকতে হয় এবং ভিন্ন কিছু কাজ করি, ক্রিয়েটিভ কাজ করি, সেক্ষেত্রে ফুয়েল এনশিওর করা, এটা সরকারি দিক থেকে হোক যেভাবে হোক আমাদের দেশের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। সিরামিক ব্যবসা এটা তো আসলে বড় শিল্পগোষ্ঠী এই ব্যবসাগুলো করে থাকে। আপনি একজন ছোট উদ্যোক্তা হয়ে এই ব্যবসায় কিভাবে প্রতিযোগিতা করছেন? আমার একটা লম্বা জার্নি, জানেন কিনা জানি না, সেটা হচ্ছে 22 বছরের জার্নি। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আমি কখনোই, আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ যে আই এম কম্পিটিটর, আমি আমারই কম্পিটিটর, আমি কখনোই অন্যের সাথে প্রতিযোগিতায় নামিনি। তো তার ফলটা যেটা আসছে এখন, কিন্তু আই এম এ এক্সাম্পল ফর অল ইন্ডাস্ট্রিয়াল পিপল। তারা কোনো কথা বলতে গেলে, এবং আমার ইনস্টিটিউট যেখান থেকে পাশ করেছি, যারা স্টুডেন্টরা এখন পড়াশোনায় মনোযোগ দেয় না তাদেরকে কিন্তু এভরিডে টিচাররা বলে, টিচারদের মুখ থেকে শোনা, যে তোমরা কি রেহানাকে দেখো না, তোমরা কি ক্লেমিসকে দেখো না, দেখো কতটুক চলে গেছে আর এটা কোন জায়গায় যেতে পারে। সো তোমরা সামনে একজনকে দেখার পরেও কি তোমরা করবা না? মানে আমাদের দেশের মানুষ না অনেক সহজে পেতে চায়, সব কিছু অনেক আরামে পেতে চায়। যদি উদ্যোক্তা হতে হয়, সহজ এবং আরাম এবং শর্টকাট, এই তিনটাকে একদম বাদ দিতে হবে। অনেস্টি থাকতে হবে। অনেস্ট হচ্ছে মেইন বুনিয়াদ, বলে না, পিলার একটা ব্যবসায়ীর জন্য। সো আমার এই গুণগুলির জন্যই অনেক খারাপ অবস্থা আমাদের গিয়েছে। বৃষ্টির পানি এসে কারখানা ডুবে গিয়েছে, তবু হাল ছেড়ে দিইনি। মা বলেছে ছেড়ে দাও, ক্যানাডা সিটিজেন হয়ে নিয়ে নাও। তো এরকম অনেক অনেক ভালো সাকসেসগুলিকে, এবং ইভেন আমি 5 বার স্কলারশিপ পাওয়া, জাপান থেকে শুরু করে। আমি ডাইরেক্ট অ্যাম্বাসাডারকে বলেছি, না, দিস ইজ নট পারফেক্ট টাইম ফর মি, আই উইল গো লেটার, বিকজ অলরেডি আই এম ইনভেস্টেড ফ্রম মাই ফাদার প্যারেন্টস 10 লাখ টাকা। সো আমি 2002 সালের শেষের দিকে 10 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছি ইন্ডাস্ট্রিতে, ওদিকে আমার স্কলারশিপ আসছে। সো আমাকে ওই সময় মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হয়েছে, কারণ আমি কমিটেড উইথ প্যারেন্টস। ওরা বলবে, ও তুমি তো এটা ইনভেস্ট করে এখন পালায় চলে গেলে স্কলারশিপ নিয়ে। তা আমি ভাবলাম যে না, একটা ক্যালকুলেশন করলাম, আমাদের টিচাররা সবাই কিন্তু স্কলারশিপ নিয়ে পড়ে আসছে, হোয়াট দে ডিড। তো আমাদের রেজাল্ট দেখলাম যে না, কেউ কিছু করেন নাই। সো এই যে করেন নাই, কেন করেন এটা খুঁজতে যেয়ে দেখলাম দে আর ফ্রাস্ট্রেটেড, বিকজ বিদেশের জীবন আর ওখানকার যে সুন্দর মেশিনারিজ বা ভালো অবস্থা দেখে এখানে এসে কেউ সার্ভাইভ করবে না। সো আমি চিন্তা করলাম আমি দেখবই না বিদেশ, তো যেটা দেখি না সেটার প্রতি মোহ থাকবে না। সো আমি কারখানাতে থাকলাম, কষ্টটাকেই নিলাম। আজকে কিন্তু অনেক ইনভেস্টর আসে আমাদেরকে, 100 কোটি 200 কোটি টাকার ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের হাতে আসে, করবে, কিন্তু আমরা চুজ করছি ব্যক্তিটাকে। ব্যক্তিটা অনেক ইম্পর্ট্যান্ট। আমার সাথে যদি একই মানসিকতার টিউন না হয় তাহলে অনেক পার্টনারশিপ ভেঙে যায়, এবং এতদিনের স্বপ্ন, আমার সাধনা কিন্তু একদম কি বলে ধূলিসাৎ হয়ে যাবে। বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য অন্যতম সমস্যা পুঁজি। সেই পুঁজি সংগ্রহে ব্যাংক ঋণ কতটা সহজলভ্য আপনাদের জন্য? আমার ধারণা ছিল লোন নেওয়া মানে হচ্ছে ডিসক্রেডিট, মানে আমি আমার প্রোডাক্ট উৎপাদন করে সেই যে ইনকামটা আসবে সেটা থেকে আমি দাঁড়াবো, মানে হচ্ছে এটা সবচেয়ে সাকসেস। কিন্তু যখন কোভিড হলো, কোভিডের সময় আমি যখন দেখলাম যে 4% 5%-এ নারী উদ্যোক্তাদেরকে লোন দিচ্ছে, আমি বললাম দিস ইজ দ্য টাইম ফর আস। সো আই ওয়েন্ট দ্য ব্যাঙ্ক অ্যান্ড দেন ব্যাঙ্ক রিফিউজ, বিকজ আই হ্যাভ নো এক্সপেরিয়েন্স। মানে ব্যাংক লোন নেওয়ার একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে, দেন দিবে। সো এখানে একটা পয়েন্ট, তো যার এক্সপেরিয়েন্স নেই তাহলে সে কীভাবে নিবে, এটা এই লটাকে বাদ দিতে হবে। সো আমাকে একটা ভেরি নমিনাল একটা ব্যাংক আমাকে কি করলো, জাস্ট আসলো, প্রজেক্ট দেখলো, বলছে ইউ আর পারফেক্ট ফর লোন, সো আপনার সব যোগ্যতা আছে, সো আমরা আপনাকে লোন দিব। তার পেপারগুলি দেখলাম, আমার পেপার রেডি ছিল, আমাদেরকে লোন দিয়ে দিল, কিচ্ছু দেখলো না। তারপর থেকে আমাদের প্রত্যেকটা চিন্তা, আজকে ক্লেমে যে জায়গাটা আরও বড় হয়েছে, এটা কিন্তু আফটার লোন।
আমরা লোন নেওয়ার পরে আমাদের ভাবনা চিন্তাগুলো অনেক বড় হওয়া শুরু করলো। ইভেন আমরা যখন একটা মেলা করতাম, আমরা একটা যে ডিসপ্লে থাকে, একটা ব্র্যান্ডিং থাকে, এটা আমরা বুঝতাম না। সেই ব্যাংক আমাদেরকে প্রথম তারা করলো, স্পন্সর করলো। স্পন্সর করে যখন স্টলটা সাজালো, আমরা দেখতে পেলাম যে একটু ছোট্ট সাপোর্ট, আমরা দেখতে পেলাম যে আসলে ব্র্যান্ডিংটা কিন্তু ইফেক্ট করে ফর সেল। এবার আসেন উদ্যোক্তারা লোন নিবে কি নেবে না। অন্য দেশগুলি দেখি যারা এসএমইতে অনেক স্বয়ংসম্পন্ন, সেটা ইভেন চায়না অলসো, যে ভিয়েতনাম এত ভালো কেন করছে? ভিয়েতনাম ভালো করার প্রথম কারণ হচ্ছে ওদের গভর্নমেন্ট সাপোর্ট। ওরা কিন্তু এসএমইকে নিয়ে অনেক ভাবে, কারণ এসএমই ইজ এ ব্যাকবোন অফ নেশন, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ফর নেশন। সো আপনি বুঝেন যে বড় ইন্ডাস্ট্রি কিন্তু কখনোই একটা মেরুদণ্ড হতে পারবে না, এসএমই যেটা হতে পারবে একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের জন্য। তো আমি যদি আজকে 70 জনকে জব দিই, তাহলে এরকম যদি ঘরে ঘরে আমার এই প্রোডাক্টটা কিন্তু ঘরে ঘরে শিল্প করে দিতে পারবো, এটার জন্য ইন্ডাস্ট্রি লাগবে না। আই এম দ্য এক্সাম্পল। ক্লেইমেজ এক্সাম্পল, একটা ছোট্ট রুম থেকে শুরু করেছে বাবার বাসায়। সো এখান থেকে যদি আজকে এক্সপোর্ট করে চায়নাতে ক্লেইমেজ, তাহলে এটা কিন্তু আমি অলরেডি এক্সাম্পল তৈরি করেছি উইদাউট বিগ ইনভেস্ট। সো লোন কেন লাগবে, আর লোন দিলে রিটার্ন পলিসিটা কী থাকবে, এসএমইদের জন্য কী থাকবে, এসএমইদের জন্য কী থাকবে, কটেজ, মাইক্রো, আরও ছোট ছোট যারা আছে সবার জন্য এক পলিসি করলে, এক ব্যাংকে যে গাদাগাদি করে ধাক্কাধাক্কি করলে যেই পেপারগুলি চায়, সেই পেপারগুলো যদি নিয়ে যায়, এই বাংলাদেশে এসএমই গড়ে উঠবে না। আপনার হাজব্যান্ড একজন ভিনদেশী, তার সাথে ঈদটা আপনার কিভাবে যায়, তার সাথে ঈদের আনন্দ কিভাবে ভাগাভাগি করছেন? আমরা যেটা করি, যেটা রিয়েল ফ্যাক্ট ইজ, মানে আমরা ঈদের ছুটিটা হচ্ছে একসাথে পাই দুজন। সো আমরা কি করি, কুইট করি ফ্রম হোম। আমরা বের হয়ে যাই, বাইরে ঈদটা উদযাপন করি, সেটা দেশের বাইরে বা আশেপাশে ঢাকার মধ্যেই বা বাংলাদেশের কোথাও আমরা ঘুরতে চলে যাই। আর কিছু কিছু ঈদের দিনটা থাকি, আমরা রান্না বান্না করে গেস্ট বা সবাইকে দাওয়াত দিই, বা কারো বাসায় দাওয়াত থাকলে সেখানে যাই। বাট দুজন যেহেতু একই রিলিজনের, সো খুব কাছাকাছি আমাদের ঈদ উদযাপনের পদ্ধতি বলেন বা আনন্দটা একই রকম। আর সেও খুবই সাপোর্টিভ। সো উনি নিজেও রান্না করেন কয়েকটা আইটেম, আমিও কয়েকটা আইটেম রান্না করি। এভাবেই আমাদের দুটা কালচারের উপস্থিতিতে আমরা আয়োজন করি, রান্নাটা থেকে শুরু করে সব কিছু। 6 ভাই বোনদের মধ্যে আপনি চতুর্থ। ছোটবেলায় আপনার ভাই বোনদের সাথে ঈদের আনন্দ নিয়ে, ঈদের খুশি নিয়ে কোনো মজার স্মৃতি যদি আমাদের দর্শকদের একটু বলতেন। একটা সুন্দর ঘটনা আছে, সেটা হচ্ছে আমার মা একবার ঠিক করে যে সবসময় রেডিমেড জামা কাপড় কিনে, আর আমি যদি ওই যে ক্যাটালগ থাকতো না, আগে এটা বেশি দেখাতো যে এই ব্র্যান্ডের এই জামাটা কিনবো, তখন আমরা মার্ক করে রাখতাম ম্যাগাজিনগুলিতে যে মা এই জামাটা কিনবো। সো আমি একবার পছন্দ করি গুলশানের একটা দোকানের জামা, তো ওটা অনেক এক্সপেন্সিভ থাকে। তো আমাকে বাবা মা অনেক ভালোবাসতো বলে অন্যান্যদের জন্য যে বাজেট ছিল, আমাকে কিন্তু ওই সময়ের, ওই ছোটোবেলা, আমি তখন 8 বা 9-এ পড়ি, ওই সময়ে এত হাই বাজেটে আমাকে একটা জামা দেয়। তো বাসার সবাই বলতে থাকে, হ্যাঁ ও তো বড় লোক। আমার নামের সাথে বড় লোক কিন্তু যুক্ত হয়ে যায়। কিন্তু যখন আমি এই যে ক্লেইমেজের জন্য স্ট্রাগলে আসি, দেন আই ফেস দ্য রিয়েল সিনারিও ইন মাই লাইফ। এবং আমি আশেপাশের মানুষগুলিকে দেখে বুঝি যে আমি কত মানে টাকা নষ্ট করতাম আগে। তো তখন আমি ওটা ফেস করি। আর ঈদের ব্যাপারে হয় যে মা একবার একটা জামা কাপড় কিনে আমাকে জামা বানিয়ে দিল। তো আমার মনে হলো কি টেলার কি বানাবে, ওর কাছে যে তখন আমি যে ফ্যাশন সচেতন ছিলাম ওটা তখনই বুঝলাম। ওকে বললাম তুমি রেস্ট অফ দ্য কাপড় আমার জন্য রেখে দিবা। তখন বসে মা বসে কী করবা, আমি বলছি না ওটা আমার লাগবে। আমি কী করলাম, একটা গহনা সেট বানিয়ে ফেললাম। মানে ওই কাপড়ের অংশ দিয়ে গলায় কানে ওই প্রিন্টটাকে দিয়ে একটা বোর্ড দিয়ে স্কোয়ার একটা কানের দুল বানিয়ে, মানে ওইটা এখনও সবাই মনে করে। সো আসলে যে জিনিসটা করবে সেটা তার ছোটোবেলায় কিছু না কিছু ফুটপ্রিন্ট বা স্টেপ রেখেই যাবে। দর্শক, সাফল্যের গল্পের আয়োজন আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।